যুক্তরাষ্ট্র সহ শক্তিমান সব দেশ এই সরকারের পাশে আছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে উৎখাতে হাত নেই দাবি হোয়াইট হাউসের। 15 আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্র করতে চাইলে ঠেকাবে জনগণ, হুঁশিয়ারি বিএনপি নেতাদের। জাতিসংঘের কাছে গণহত্যার বিচার চেয়ে চিঠি। এবং নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল কলকাতা। তদন্তে পুলিশকে সময় দিলেন মমতা, প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র সহ শক্তিমান সব দেশের সাথেই যোগাযোগ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। পাশে থাকার আশ্বাস দিয়েছে সবাই বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সবাই অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য পূরণে সহায়তা করবে বলেও জানান তিনি। সব শক্তিমান দেশের লোকদের সাথে আমাদের অ্যাম্বাসাডাররা দেখা সাক্ষাৎ করেছেন, আলাপ হচ্ছে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটা আমরা সবসময় করে থাকি। বিশেষ করে এত বড় একটা পরিবর্তন করে সেটা হবে। এছাড়া রাষ্ট্রদূতরা আছেন এখানে, তাদের সাথে আমরা যোগাযোগ বাড়বে। আমার সাথে দেখা হবে, চিফ অ্যাডভাইজারের সাথেও কারো দেখা হবে। কাজে এটা যে পদ্ধতিতে নর্মালি আগে আপনাদেরও এটা পরিচিত পদ্ধতি, সেভাবেই এটা আগে আমরা একটা পরিবর্তনের জন্য অত্যন্ত মূল্য দিয়ে একটা পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সেটাতে যেন আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের পাশে থাকে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছে ওয়াশিংটন। সেই সাথে বাংলাদেশে সরকারের ভবিষ্যৎ দেশের মানুষই নির্ধারণ করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। গণ আন্দোলনের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়া হবার পর থেকেই গুঞ্জন ওঠে এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। এমনকি একটি গণমাধ্যমের খবরেও এই তথ্য উঠে আসে, যেখানে খোদ শেখ হাসিনাও একই দাবি জানায়। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের ভূমিকার খবর সঠিক নয় বলে জানালো ওয়াশিংটন। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বাংলাদেশের জনগণের ইচ্ছাতেই এই পরিবর্তন এসেছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকাই নেই। আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না। মার্কিন সরকার এই ঘটনার সাথে জড়িত এই ধরনের সকল প্রতিবেদনই সম্পূর্ণ মিথ্যে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশি জনগণই বাংলাদেশি সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং সেটাই আমরা সমর্থন করি। এদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র জানান, নারী, যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরকে বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করে জাতিসংঘ। সংসদীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশটি এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়েছেন মহাসচিব। নারী, যুব সম্প্রদায় এবং সমাজের সবার কথা শোনারও আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি জানিয়ে মানবাধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। মাসুদ রানা, নিউজ 24। শেখ হাসিনা দিল্লি থেকে আবারও ষড়যন্ত্র চক্রান্ত শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 15 আগস্টকে কেন্দ্র করে ষড়যন্ত্র করতে চাইলে জনগণের সামনে তা টিকবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে সাম্প্রতিক আন্দোলনে গণহত্যার তদন্ত চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছে বিএনপি। এই নিয়ে দলটি বলছে, প্রতিটি ঘটনার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে আহত হয়ে শুধুমাত্র ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন 769 জন। তাদের মধ্যে এখনও চিকিৎসা নিচ্ছেন 190 জন। ঢাকার বাইরে থেকেও আসছেন গুরুতর রোগীরা। সকালে ঢাকা মেডিকেলে আহত রোগীদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় আওয়ামী লীগের সব ষড়যন্ত্র ছাত্র জনতা প্রতিহত করবে উল্লেখ করে তিনি বলেন, ছাত্ররা প্রমাণ করেছে নির্যাতন করে কোনো স্বৈরাচার সরকার টিকে থাকতে পারে না। এটা কি আশঙ্কা না তারা নির্বাচনে নাটক করেছিল, সেরকম কোনো নাটক করছে সেটা আপনারা ভালো বলতে পারবেন। জাগ্রত তার কাছে কোনো ষড়যন্ত্র টিকবে। এদিকে বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা দিল্লি থেকে আবারও ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু করেছে। আমাদের ছাত্ররা আমাদেরকে যে পথ দেখিয়েছে, সেই পথে আমরা এই দেশে একটা সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলব। হিন্দু ভাইরা মনে যেন না করে যে আমরা
অন্যদের দ্বারা, মুসলমানদের দ্বারা আমরা আপনার নির্যাতিত হচ্ছে যেন মনে না করে। যে আজকে এই ধরনের কোনো কথা বলবে, কাজ করবে, তাকে আপনারা পাকড়াও করবেন, ধরবেন। অন্যদিকে দুপুরে গুলশানে জাতিসংঘের আবাসিক ভবনে গণহত্যার বিচারের দাবিতে চিঠি দিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামা ওবায়েদ। পরে গণমাধ্যমকে তারা জানান, শেখ হাসিনার দেশে ফেরা তার নিজস্ব ব্যাপার, তবে এই গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি হতে হবে তাকে। তদন্তের মাধ্যমে আমরা যদি সেটা তুলে ধরতে না পারি, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আগামী দিনেও এরকম স্বৈরাচার, এরকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের জনগণকে গুম খুন হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। জাতিসংঘের কাছে এই গণহত্যার সঠিক নিরপেক্ষ তদন্ত করে বিচারের দাবি জানান তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের এক নারী চিকিৎসক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় দানা বাঁধছে শিক্ষার্থীদের আন্দোলন। মুখ্যমন্ত্রী মমতার আশ্বাসেও ভরসা পাচ্ছে না ছাত্ররা। পদত্যাগ করেছে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ। সরকারি হাসপাতালগুলোতে বিক্ষোভের কারণে ভেঙে পড়ছে চিকিৎসা ব্যবস্থা। শিক্ষার্থীদের দাবি, অভিযুক্তদের শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্ট। গত শুক্রবার ভোরের দিকে ধর্ষণ করে হত্যা করা হয় কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের নারী শিক্ষার্থী মৌমিতা দেবনাথকে। খবর জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। এরপর সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা বাংলা জুড়ে। যাই হবে ন্যায় বিচারক, কি হবে না এখন এই সমস্ত আমরা বলতে পারছি না। পুলিশ প্রথমে আত্মহত্যা বললেও পরে চাপের মুখে স্বীকার করে নেয় ধর্ষণ করে ছাত্রীটিকে হত্যা করা হয়েছে। গোটা রাজ্যের, বিশেষ করে ওখানকার ছাত্র এবং বাকি যারা আছেন তারা সবাই মিলিয়ে প্রতিবাদ করেছেন। মিডিয়া হইচই করে উঠেছে, তবে লোকে জেনেছে, তাহলে তো পুরোটাকে গুম করে দেওয়ার মনোভাব ছিল। দ্রুত বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী রোববারের মধ্যে পুলিশকে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন, না হলে সিবিআই এর হাতে তদন্ত তুলে দেবে বলে পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে। আমরা ফাঁসির দাবি জানাবো। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সকলে। তাদের দাবি, প্রমাণ লোপাট করার জন্য পুলিশকে এতদিন সময় দেওয়া হয়েছে। যদি সিবিআই কে দেওয়া তার ইচ্ছে থাকতো তাৎক্ষণিক দিতে পারতেন, এর জন্য 7 দিন অপেক্ষা করতে হয় না। উনি সাক্ষ্য লোপাট করার ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী। গত 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের 4 তলায় একটি সেমিনার হল থেকে উদ্ধার হয় ছাত্রীটির দেহ। জানা যায়, মৌমিতা আগের দিন রাত 2টো পর্যন্ত হাসপাতাল ওয়ার্ডে ডিউটি করেন। পরে কর্মরত আরো 2 জন চিকিৎসকের সাথে রাতের খাওয়া শেষ করে পড়াশোনার জন্য সেমিনার হলে যান মৌমিতা। শুক্রবার সকালে সেমিনার হলের মেঝে থেকেই উদ্ধার হয় তার অর্ধনগ্ন লাশ। এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সাধারণের দাবি, ঘটনার দিন আরো অনেকে ছিল, তাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ মামুন বিন আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আব্দুর রহমান। অনুষ্ঠানে স্বাধীনতার পরবর্তীতে দেশ গঠনে বৃহত্তর ময়মনসিংহ জেলার বিশেষ অবদানের কথা তুলে ধরা হয়। প্রবাসে থেকেও দেশের উন্নয়নে রেমিটেন্স যোদ্ধাদের অবদানের পাশাপাশি দেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। শেষে খালেদা জিয়া ও বৈষম্যমূলক কোটা আন্দোলনে নিহত শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। প্রবাসী নিউজ 24-এ নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার প্রবাসী নিউজ 24 সংবাদে, সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। আন্দোলনে হত্যা হামলায় জড়িতদের বিরুদ্ধে দেশ জুড়ে আগামীকাল সারাদিন মামলা করার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই সাথে শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবি জানিয়েছেন তারা। মঙ্গলবার বিকেলে শিক্ষার্থীদের রেজিস্ট্যান্স উইক কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে। নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। তখন শেখ হাসিনার ফাঁসির দাবিতে প্রকম্পিত ঢাবি ক্যাম্পাস। পরে কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে লং মার্চ মিছিল করেন শিক্ষার্থীরা।
লং মার্চ শেষে বিক্ষোভের পর মিছিল যায় কেন্দ্রীয় শহীদ মিনারে, হয় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন। এ সময় 4 দফা দাবি তুলে ধরেন সমন্বয়করা। ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদ বারংবার কায়েম করার চেষ্টা করেছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ ও বিচার নিশ্চিত করতে হবে। বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য, সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। আন্দোলনের সময় যারা অত্যাচার, নিপীড়ন, হত্যায় জড়িত ছিল তাদের চিহ্নিত করে বুধবার সারা দেশে মামলা করার আহ্বান জানানো হয়। দেশের বিভিন্ন জায়গায় বিচার প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তাদের লেশমাত্র থাকবে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে হাজির থাকবে। মামলাদার পাশাপাশি আন্দোলনের শহীদ ও আহতদের তালিকা করতে তথ্য দেওয়ারও আহ্বান জানান আন্দোলনকারীরা। জুবারসানি, নিউজ 24, ঢাকা। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক 2 মন্ত্রী সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানীর আদাবর এলাকার ব্যবসায়ী SM আমির হামজা শাতিল মামলাটি করেন। অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বড় ধরনের প্রাণহানির একটি তারিখ 19 জুলাই। সারা দেশে ছড়িয়ে পড়া ছাত্র জনতার বিক্ষোভের কেন্দ্রস্থল ছিল রাজধানী, মোহাম্মদপুরও ছিল উত্তাল। সেদিন সাধারণ মানুষের বিক্ষোভ ঠেকাতে রাষ্ট্র নির্দেশনায় বসরা এলাকায় বৃষ্টির মতো গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই গুলিতে মারা যান স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর আন্দোলনকারী ও সাধারণ মানুষের পক্ষ থেকে বারবার জুলাই থেকে যে গণহত্যা চালানো হয় তার সুষ্ঠু বিচারের দাবি জানানো হচ্ছে। সে প্রেক্ষাপটে মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেদ চৌধুরী আদালতে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিএমপির ডিবি প্রধান হারুনা রশিদ ও সাবেক ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। পেনাল কোডের 302, 149 এবং 34 ধারায় এবং বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব। এদিকে মামলার বাদী জানিয়েছে নিহত আবু সাইদ ঘনিষ্ঠ না হলেও একজন নাগরিক হিসেবে হত্যার বিচার পেতে মামলাটি করেছেন তিনি। আমরা যখন তার বাড়িতে খবর নেই, তার ঘরে চাল কেনার টাকা নেই। গতকালকে রাত্রে তারা কি খেয়েছে আমি এখনো জানি না। তাদেরকে আমি অনুরোধ করেছিলাম ব্যক্তিগতভাবে যে আপনারা ঢাকায় আসেন, খরচ আমরা দিই, আপনি মামলা করেন। তারা এতই বেশি ভীত সন্ত্রস্ত এবং এতই বেশি হতবিহ্বল যে তারা আসতে চান না। ওনারা প্রাইমারি কনসার্ন দিয়েছেন যে আপনি করেন, কিছু করতে পারলে যদি আমাদের কোনো ন্যায় বিচার আমরা পাই আপনার প্রতি আমাদের সমর্থন থাকবে। যার কারণে বিবেকের তাড়নায় আমি মূলত মামলাটা করেছি। 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান জানান, রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন। এর একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করেছে পুলিশ। আনিসুল হক সাহেব আর সালমান এফ রহমানকে গ্রেফতার নাকি?
জি ভাইয়া, জি। কোথা থেকে? সদরঘাট? সদরঘাট কিছুক্ষণ আগে, আজকে বিকাল বলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তারা এখন কোথায় আছে? এখন মামলা হয়েছে নাকি তাদের বিরুদ্ধে? ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন। আওয়ামী লীগ নেতারাও আছেন আত্মগোপনে, কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর এসেছে। জুবারসানি, নিউজ 24, ঢাকা। 15 বছরে বাহিনীগুলোকে দানবে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। জানান, হুকুমের আসামিদের খোঁজা হচ্ছে। মঙ্গলবার দুপুরে পিলখানায় বিজিবি হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বিজিবি সদস্যদের দেখতে গিয়ে তিনি কথা বলেন। দাবি করেন, সীমান্তে বিজিবিকে পিঠ দেখাতে বাধ্য করা হয়েছে, তাদের আর পিঠ দেখিয়ে থাকতে হবে না। এই সময় পুলিশ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ খুবই অনুতপ্ত, পুলিশকে যাতে আর কেউ রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারে সেজন্য কমিশন গঠনের প্রক্রিয়া অনেক দূরে গিয়েছে। সরকারি পিঠ দেখাবেন না, এনাফ ইজ এনাফ। আমাদের বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করে ঠিক হয়ে গেছে, বা আমি জানি না, দ্যাট ডেজ আর ওভার। এবং আমাদের এই ফোর্সকে, এইরকম ফোর্সকে দানব বানিয়েছে পুলিশ, আনসার, র্যাব, বিজিবি। এখন আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামি। বাতিল করা হলেও 15 আগস্টের সরকারি ছুটি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের এই বৈঠক হয়। বৈঠকে বাড়ানো হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বয়সসীমাও। এছাড়াও ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। ছাত্র জনতার সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দিতে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই কমিটি ছাত্র জনতার সাম্প্রতিক গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারকে সহায়তা দেওয়ার বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করবে। একই সঙ্গে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিচিতি সহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার সিদ্ধান্তও নেওয়া হয় এই বৈঠকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আশ্বাসে আন্দোলন আপাতত প্রত্যাহার করেছে সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। তাদের দাবি, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে। এরই প্রেক্ষিতে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করে আসছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া এবং পুনর্বাসনের ব্যবস্থা করার দাবিও জানান তারা। দেশে প্রত্যেক ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি বলেন, পুরো বাংলাদেশটাই একটা পরিবার, ধর্মের বিবেচনায় এখানে কেউ বিবেচিত হবে না। দেশের কয়েকটি স্থানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে। এ সময় তিনি বলেন, বাংলাদেশে ধর্মের পরিচয়ে কোনো মানুষকে পার্থক্য করার সুযোগ নেই। এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার, এটি হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্ন আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশ। আমাদের যে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয়, মানুষ হিসেবে। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমাদের বলেন? আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে? আইনে বলা আছে? আমাদের আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিরোধ করে যে রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। ধর্মীয় আবেগ থেকে ক্ষুব্ধ না হতে সনাতন ধর্মাবলম্বীদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যাবেন না, ক্ষোভের মধ্যে চলে যাবেন না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার, এটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না। কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা। আপনি যত কিছু বলেন, ওই একটা খুব করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবেন। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন না। দেশের সকল ধর্মের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। যদি না পারি আমাদেরকে দোষ দিবেন। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রবাসী নিউজ 24 এর সময় হলো আরো একটি বিরতির, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। 15 আগস্ট ঘিরে অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনার অভিযোগে এক দুষ্কৃতিকারীকে পুলিশের সোপর্দ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর প্রগতি সরণি এলাকা থেকে কাউসার নামের এই দুষ্কৃতিকারী হাতে নাতে ধরা পড়ে। শিক্ষার্থীদের অভিযোগ, 5 আগস্ট পরবর্তী সময় থেকে শিক্ষার্থীদের সাথে মিশে বিভিন্ন পরিকল্পনার কথা জানাতে থাকে কাউসার। এতে সন্দেহ হলে কয়েকদিন নজরদারিতে রাখার পর তারা নিশ্চিত হয় যে 15 আগস্ট ঘিরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে অভিযুক্ত কাউসার। পাশাপাশি তার বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। পরে ভাটারা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয় অভিযুক্তকে। বসুন্ধরা গেট থেকে একজন দুষ্কৃতিকারীকে ধরতে পেরেছিলাম। তিনি আমাদের ছাত্রদের মাঝে ঢুকে পড়ে আমাদের মাঝখানে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিলেন এবং তিনি আমাদের মাঝখানে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছিলেন। তিনি আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে 15 তারিখ প্ল্যান করছিলেন যে দেশে যে কোনো একটা বড় ধরনের ম্যাসাকার সে করার প্ল্যান করতেছিল। সে আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিচয় দিয়ে ভুয়া ছাত্র হিসেবে সে আমাদের মধ্যে প্রবেশ করে এবং নানা রকম কুকীর্তি কাজ করা শুরু করে। এবার খেলার সংবাদ। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের ট্রফি চুরি হওয়া লজ্জাজনক বলে মনে করেন বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন। দলের সাবেক খেলোয়াড়রাও ট্রফি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানান। এদিকে স্থানীয়দের দাবি মাঠটি উন্মুক্ত করা হোক সকলের জন্য। থরে থরে সাজানো ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবের অর্জনগুলো হারিয়েছে একদিনেই। আওয়ামী লীগ সরকার পতনের পরই অফিস কক্ষ ভাঙচুরের পাশাপাশি চুরি হয়েছে ট্রফি সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু নথিও। আবাহনী ক্লাবের সাবেক ও বর্তমানরা ঘুরে দেখেন অফিস কক্ষ, অনুরোধ করেন চুরি হওয়া ট্রফিগুলো যেন ফেরত দেওয়া হয়। বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনও বলেন, মানবিমান থাকবেই, কিন্তু খেলাধুলাকে এগিয়ে নিতে আবাহনীর মতো ক্লাবের বিকল্প নেই। সেই অর্জনটা যদি আবার দেখি যে এখানে পুনঃস্থাপিত হয়েছে, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া। এই ট্রফিগুলো যখন চলে গেছে ক্লাব থেকে, এটা অবশ্যই একটা আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার, সত্যি কথা বলতে, কারণ ট্রফিগুলো তার দোষ করে নাই। হকির আইকন আব্দুস সাদেকও আবাহনী ক্লাব আক্রমণ দেখে মর্মাহত। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, সবাইকে আপনাদের মাধ্যমে জানার চেষ্টা করব যে এই সব ট্রফিগুলো যাতে দয়া করে ক্লাব প্রাঙ্গণে ফেরত দেওয়া হয়। এদিকে আবাহনীর কর্তাদের দেখে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয়রা। তাদের দাবি সকলের জন্য আবাহনী মাঠ উন্মুক্ত করে দেওয়া হোক। সাবেক ফুটবলার আব্দুল গাফফার জানিয়েছেন, স্থানীয়দের দাবি মেনে নেওয়া হবে। এটা সবার মাঠ, আমরা এই মাঠে ছোটবেলাতে বড় হয়ে খেলাধুলা করছি। আজকে এই মাঠে আমাদের ঢুকতে হইলে পারমিশন লাগে। সবাই আসবে, এখানে প্রত্যেকে আসবে, মাঠ খোলা থাকবে। আগামী দিনে এই আবাহনী ক্লাব লিমিটেডকে আরো কিভাবে গড়া যায়, সবাইকে নিয়ে কাজ করা যায়, সেইভাবে আমরা এগিয়ে যাব। খেলাধুলাকে এগিয়ে নিতে ক্লাবগুলোর অবদান অসীম। রাজনৈতিক কারণে কোনো ক্লাব যেন ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত না হয়, এমনটাই দাবি সংশ্লিষ্টদের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।